নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের নির্বাচন কবে? অনেকে বলতে পারেন বাংলাদেশের নির্বাচন নিয়ে অর্কবাবু আপনার এত মাথা ব্যথা কেন? আপনি আপনার রাজ্যের দেশের রাজনীতি নিয়ে বলুন না কেন। প্রথম কথা বলি যে আমাদের পড়শি বাংলাদেশ, তো বাংলাদেশে যদি অস্থিরতা থাকে, বাংলাদেশ যদি মৌলবাদীদের পুরোপুরি দখলে চলে যায়, তাতে আমরা তো চিন্তিত হবই। কারণ মৌলবাদীদের দখলে আমাদের পড়শি দেশ গেলে তার পরিণতি কি হতে পারে সে সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা আছে। এবং বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও হচ্ছে নির্বাচন, এবং রাজনৈতিক দলগুলো তারাও চাইছে নির্বাচন। এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বলেই দিয়েছিলেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে 18 মাস, সর্বোচ্চ 18 মাসের মধ্যে নির্বাচন করা উচিত। এমন সময় বলেছিলেন যখন মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকায়, তখন তিনি ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকার দিয়ে রিসেট বাটন পুশ করার কথা বলেছিলেন। এবং সেই সময় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে সর্বোচ্চ 18 মাসের মধ্যে নির্বাচন করে নেওয়া উচিত। যদিও ইউনূস সাহেব সেনাপ্রধানের এই বক্তব্য অনুমোদন করেনি, শোনা যায় তিনি রুষ্টই হয়েছিলেন। আসলে ধরুন আমাদের পড়শি যে দেশগুলো আছে না, ধরুন পাকিস্তান, ধরুন বাংলাদেশ, ধরুন শ্রীলঙ্কা, ধরুন মায়ানমার, এখানে গণতন্ত্রের ভিত কিন্তু মোটেই সুদৃঢ় নয়, অত্যন্ত ফ্র্যাজাইল ডেমোক্রেসি। নির্বাচন হয়, সেই নির্বাচন নিয়ে নানাবিধ প্রশ্ন ওঠে। অনেকে নির্বাচনের বৈধতাই স্বীকার করতে চায় না। বাংলাদেশে তো প্রধান বিরোধী দল বিএনপি লাগাতার নির্বাচন বয়কট করে আসছে। তাদের বক্তব্য যে শেখ হাসিনার সরকার নির্বাচনের নামে প্রহসন করে, তারা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালনার দাবি জানিয়েছিল, কিন্তু শেখ হাসিনা সেগুলোকে মান্যতা দেননি। পশ্চিমী বিশ্বেও বাংলাদেশের নির্বাচন নিয়ে নানাবিধ প্রশ্ন আছে, এবং বাংলাদেশের শেষ সাধারণ নির্বাচনের আগে বিশেষ করে আমেরিকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশের মিলিটারি, কয়েকজন উচ্চপদস্থ রাজনৈতিক নেতা তাদের ভিসা বাতিল করে দিয়েছিল। শেখ হাসিনা রুষ্ট হয়েছিলেন। নির্বাচনের সময় তিনি বিদেশি সাংবাদিকদের বাংলাদেশের মাটিতে এনে দেখাতে চেয়েছিলেন নির্বাচন কত সুন্দরভাবে হচ্ছে। অনেকেই বলেন যে এর নাম নির্বাচন নয়, যেখানে প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নিতে পারে না, সেখানে গণতন্ত্রের নামে প্রহসন হয়। পাকিস্তানের নির্বাচনের নামে কি হয়েছে আপনারা জানেন। শ্রীলঙ্কাতেও অতীতে নির্বাচন নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। মায়ানমারে তো গণতন্ত্রের গ পর্যন্ত নেই। আর আমাদের ভারতবর্ষ দেখুন, সর্ববৃহৎ গণতন্ত্র, 60 কোটির বেশি মানুষ এবার লোকসভা নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন তো আপনারা জেনেই যাবেন যে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের বিধানসভার ফলাফল, উত্তরপ্রদেশের 9টি বাই ইলেকশনের ফলাফল, পশ্চিমবঙ্গের 6টি বাই ইলেকশনের ফলাফল, ওয়েনার থেকে প্রিয়াঙ্কা গান্ধী কত মার্জিনে জিতলেন, সবই আপনাদের জানা হয়ে যাবে। অর্থাৎ গণতন্ত্রের চর্চাটা নিরন্তর, সেটা ভারতবর্ষে খুব সুন্দরভাবে হয়। আমাদের গণতন্ত্রকে একেবারে ত্রুটিমুক্ত কখনো বলি না, কিন্তু ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক চেতনাটা এতটা গভীরে প্রথিত, সেটাকে কেউ উৎখাত করার সাহস দেখাতে পারবে না। এখানে সেনাবাহিনী কখনো অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেনি। তারা সবসময় তাদের জন্য যে নির্দিষ্ট কাজ, সেই নির্দিষ্ট কাজটাই দায়িত্বের সঙ্গে করেছে। সেনাবাহিনী আমাদের গর্ব, এবং তারা রাজনৈতিক নেতৃবৃন্দের নির্দেশ মাফিকই চলেছে। বাংলাদেশে অতীতে সেনা টেকওভার দেখেছি, পাকিস্তানে অতীতে সেনা শাসকরা শাসন করেছেন, এখনো যে সরকার আছে সেটা কার্যত পুতুল সরকার সেনাদের হাতে। তাহলে বাংলাদেশে নির্বাচন কবে হবে?
ইউনূস সাহেব আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন নির্বাচন করার জন্য তিনি প্রস্তুত, স্টেশন থেকে ট্রেন ছেড়েছে, দ্য জার্নি হ্যাজ জাস্ট বিগান, কিন্তু এখন লাইন পাতার কাজ চলছে, একেবারে অন্তিম স্টেশনে পৌঁছলেই তবে নির্বাচন হবে। অত্যন্ত ধোঁয়াশা। বিএনপি চাইছে ইমিডিয়েটলি নির্বাচন, কারণ বিএনপির অভিজ্ঞতা আছে অতীতে এরকম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, ইউনূসও ছিলেন তাতে, যে -2 ফর্মুলা। শেখ হাসিনা দেখুন এখন ভারতে আছেন, খালেদা জিয়া অসুস্থ, আবার সেই রকম কোনো ছক করা হচ্ছে কিনা। সেই জন্যই বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার যে উদ্যোগ অন্তর্বর্তী সরকারের কয়েকজন নিয়েছিল তার বিরোধিতা করায় সেই উদ্যোগটা সফল হয়নি। তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় অংশ চাইছে নির্বাচন, প্রধান বিরোধী দল বিএনপি চাইছে নির্বাচন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন, তার মাধ্যমে একটা ইলেকটেড গভর্নমেন্ট তৈরি হোক যারা সমস্ত সিদ্ধান্ত নেবে, যা সংস্কার করার তার করবে। কিন্তু ইউনূস নির্বাচনের রূপরেখা এখনো পর্যন্ত জানাতে পারেননি। তার উপদেষ্টারাও যে নির্বাচন করতে খুব ইচ্ছুক সেটা বোঝা যাচ্ছে, সেটা মনে হচ্ছে না। তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, বারবার বলছে নির্বাচন তো করতেই হবে, আগে সংস্কার, আরে সংস্কার করার দায়িত্ব আপনাদেরকেই দিয়েছে। এর মধ্যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি আগে স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা ছিলেন, এখন পাট ও বস্ত্র মন্ত্রকের উপদেষ্টা। তিনি সম্প্রতি লন্ডন গেছেন, সেখানে গিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন 2026 সালের মার্চ মাসের নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল। এই ব্রিগেডিয়ার সাখাওয়াত এই অন্তর্বর্তী সরকার আসার পর যারা তথাকথিত গণ অভ্যুত্থানে নিহত হয়েছিলেন তাদের শরীরের ময়নাতদন্ত হয়েছে। সেই ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছিল, অনেকের শরীরে যে বুলেট পাওয়া গেছে সেই বুলেট কিন্তু ন্যাটো বাহিনীর ব্যবহার করা বুলেট। বাংলাদেশের পুলিশ সেই বুলেট ব্যবহার করে না, সেনাবাহিনীও ব্যবহার করে না। তাহলে যারা নিহত হলেন গণ অভ্যুত্থানে অংশ নিয়ে, তাদের শরীরে ন্যাটো বাহিনীর বুলেট কিভাবে এলো? এই প্রশ্নটা তোলার পর ব্রিগেডিয়ার সাখাওয়াতকে রাতারাতি তার মন্ত্রক থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। সেই ব্রিগেডিয়ার সাখাওয়াত লন্ডনে গিয়ে বলেছেন 2026 সালের মার্চ মাসের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটা কি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভিতরের খবর, নাকি ব্রিগেডিয়ার সাখাওয়াতের নিজের ইচ্ছা? এখনো পর্যন্ত এরকম কোনো টাইম লাইন কিন্তু অন্তর্বর্তী সরকারের কেউ দেননি, ডক্টর ইউনূস দেননি, জঙ্গিদের ধর্মপিতা আইন উপদেষ্টা আসিফ নজরুল দেননি। জঙ্গিদের ধর্মপিতা শব্দবন্ধটি আমি বাংলাদেশের খুব জনপ্রিয় সমাজ মাধ্যমে সক্রিয় আসাদ নূরের কাছ থেকে ধার করেছি, তারা কেউ দেননি। তাহলে ব্রিগেডিয়ার সাখাওয়াত দিলেন কেন? তাহলে কি সরকারের এই ভাবনা চিন্তার কথাটা সংবাদ মাধ্যমে ব্রিগেডিয়ার সাখাওয়াত জানালেন, নাকি তার নিজের ইচ্ছা ওই সময়ের মধ্যে নির্বাচন করা হোক সেটাই তিনি জানিয়েছেন? তার মানে সেনাপ্রধান কি বলেছিলেন দেখুন, সর্বোচ্চ 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। তাহলে সর্বোচ্চ 18 মাস, অগাস্ট 2024 থেকে 2026 মার্চ, ওই 18 মাসই হচ্ছে। তাহলে 18 মাসের মধ্যে নির্বাচন, তাহলে কি 2026 মার্চ মাসে বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে? নাকি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে আবার তার মন্ত্রক থেকে সরিয়ে দেওয়া হবে বেফাঁস মন্তব্য করার জন্য? নিশ্চয়ই বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের অন্য মাতব্বরদের কাছে প্রতিক্রিয়া জানতে চাইবেন।
কারণ ব্রিগেডিয়ার সাখাওয়াত নিজে সরকারের অংশ, তাহলে সরকারের অংশ যখন একজন বিদেশের মাটিতে গিয়ে বাংলাদেশে নির্বাচন কবে হবে সে সম্পর্কে বলছেন, তখন নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের অংশ যারা, তারাও তাদের মত নিশ্চয়ই জানাবেন। তারা বলতে পারেন না ব্রিগেডিয়ার সাখাওয়াত ঠিকই বলেছেন, আমরা ভাবনা চিন্তা করছি, আবার বলতে পারেন না না এরকম কোনো ভাবনা চিন্তা হয়নি, এটা ব্রিগেডিয়ার সাখাওয়াতের ব্যক্তিগত মত। অনেক রকম সম্ভাবনা আছে। আবার দেখুন, এখানে ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের উচ্চপদস্থ কর্তা, এনজিও কর্তা অনেক সব আছে এই অন্তর্বর্তী সরকারে। এদের তো কোনো জনগণের ম্যান্ডেট নেই, অসাংবিধানিক, এবং জনগণের কাছে এদের দায় স্বীকার করাটা কোনো ব্যাপার নেই। এরা অন্য পরিস্থিতির মধ্যে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ইউনুস সাহেব বলেছিলেন ঢাকা বিমানবন্দরে নেমে যে আমাকে ডেকে আনা হয়েছে, আমার কথা কিন্তু শুনতে হবে, অর্থাৎ ডেকে আনা হয়েছে, তিনি স্বেচ্ছায় আসেননি। যেহেতু তাকে আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে, তাই তার কথা শুনে চলতে হবে। কিন্তু 100 দিন পেরিয়ে গেল, ইউনুস সাহেবের কথায় ও কাজে কোনো মিল নেই। তিনি চট্টগ্রামের ভূমিপুত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, চট্টগ্রামের বহু লোকজনকে তিনি তার এই অন্তর্বর্তী মন্ত্রিসভায় এনেছেন। বাংলাদেশের উত্তরবঙ্গ অবহেলিত, সে নিয়ে ক্ষোভ আছে। আবার ফারুকির মতো সমকামীকে মন্ত্রিসভায় সদস্য করায় জামাত, হেফাজত এসব উগ্রবাদীরা খড়গহস্ত। আইন উপদেষ্টা আসিফ নজরুল ঠারে ঠোরে ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, ক্ষমতার আর একটা ভরকেন্দ্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে উঠে আসা যারা এই উপদেষ্টা হয়েছেন, তারা এই মুহূর্তে নির্বাচন চান না। আবার একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে দেশে বিদেশের সংবাদ মাধ্যমে যে উপদেষ্টারা দায়িত্ব ক্ষমতা আঁকড়ে থাকতে চান না, তারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যে যার নিজের কাজের জায়গায় ফিরে যেতে চান। তাদের নাকি অর্থ কষ্টে পড়েছেন, অনেকে নাকি তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের বেতন পর্যন্ত দিতে পারছে না। এগুলো হচ্ছে লেম এক্সকিউজ, একটা ন্যারেটিভ তৈরি করা, একটা সিম্প্যাথি ড্র করা, যাতে বাংলাদেশের মানুষের মধ্যে থেকে একটা আওয়াজ ওঠে, না না এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা থাকুন, এদের একটু সময় দেওয়া দরকার। এটাই কিন্তু এরা চাইছেন। এই যে বলছেন না যে আমরা ছেড়ে দিতে পারলে বাঁচি, আমরা অর্থাভাবে রয়েছি, এগুলো বলে আসলে একটা সহানুভূতি আদায় করার চেষ্টা, যাতে তারা আরো কিছুদিন ক্ষমতা এনজয় করতে পারেন। লোভী তো এরা সব লোভী, আর ইউনূস হচ্ছে সব থেকে বেশি লোভী। আগের বার যখন এই অন্তর্বর্তী সরকার হয়েছিল, তখনও কিন্তু ইউনূস 6 বছরের সময়সীমা চেয়েছিলেন, কিন্তু তৎকালীন সেনাপ্রধান পত্রপাঠ এটা নাকচ করে দেন। তখন ইউনূস রণে ভঙ্গ দেন। 6 বছর হচ্ছে তার টাইম ফ্রেম। কিন্তু আমার মনে হয় যে এবার তার এই স্বপ্ন পূরণ হবে না। বাংলাদেশের জনতা কিন্তু ইউনূসকে ছাড়বে না। তিনি ছেড়ে পালাতে চাইলেও তাকে বাংলাদেশের জনতা পালাতে দেবে না। তিনি অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, এমন একটা ইমেজ তৈরি করেছিলেন, তার কথায় ওয়াশিংটন, পেন্টাগন ওঠে বসে, ব্রাসেলস ওঠে বসে, কিন্তু আদপে সেগুলো যে শূন্য কুম্ভের ঝংকার, সেই নিয়ে আর বাংলাদেশের মানুষের মনে বোধহয় সামান্যতম সংশয় নেই। তারপরে আমেরিকায় জানুয়ারি মাসে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসছেন, তাদের সঙ্গে ইউনূসের সম্পর্ক আদায় কাজ করা, কারণ ইউনূস ঘোষিতভাবে ক্লিন্টন দম্পতির যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমের একজন সক্রিয় সদস্য। তিনি 2016 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বনাম হিলারি ক্লিন্টনের লড়াইয়ে হিলারি ক্লিন্টনকে অর্থ সাহায্য দিয়েছেন, এবং ট্রাম্প 2016 জেতার পর তিনি বলেছিলেন দুঃসময় সূর্যগ্রহণের মতো খারাপ সময়। তিনি ঘোষিত নাস্তিক সমকামী আন্দোলনের পক্ষে, আবার তিনি যাদের সমর্থনে সরকার চালাচ্ছেন
তারা সমকামিতাকে ঘৃণা করে, ইউনূসের কে তারা আদর্শ মুসলমান বলে মনে করে না। কিন্তু জামাত, হেফাজত, হিজবুত তাহরির চাইছে যে ইউনূসকে সামনে রেখে যতদিন সম্ভব এই সরকারটা চলুক, সেই সুযোগে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তাদের ভাবাদর্শের লোকজনকে নিয়োগ করতে পারবে, যাতে পুরো সমাজের উপর একটা নিয়ন্ত্রণ জারি করা যায়। এটা তাদের উদ্দেশ্য। সেই জন্য তারা কিন্তু এখন নির্বাচনের ব্যাপারে টু শব্দটি করছে না। নির্বাচনের ব্যাপারে সব থেকে সরব কারা? বিএনপি এবং অবশ্যই বাংলাদেশের মানুষ। কিন্তু এখনো পর্যন্ত ইউনূস সাহেব কবে নির্বাচন হবে তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেননি। তিনি শুধু বলছেন তাই নির্বাচন করতে চান, নির্বাচন কমিশন হয়েছে, তারা সংস্কার করবে, ভোটার তালিকা ভালোভাবে তৈরি করবে, ইত্যাদি ইত্যাদি। এখন দেখুন, যে কোনো দেশে, গণতান্ত্রিক দেশে অন্তর্বর্তী সরকারটা হয় কেন? ট্রানজিশন পিরিয়ডে যাতে দেশটা চলে, তারপর আবার একটা ইলেক্টেড গভর্নমেন্ট তৈরি হয়ে গেলে সেই অন্তর্বর্তী সরকার বেরিয়ে যায়। কিন্তু এরা যেভাবে ক্ষমতায় জাঁকিয়ে বসেছে এবং ক্ষমতার কিছু স্বাভাবিক কি বলবো আর কি মোহ থাকে না, এই মোহ কাটানো খুব মুশকিল। আর ইউনূসের মতো লোকের পক্ষে তো মুশকিল, যিনি 75 বছর বয়সেও গ্রামীণ ব্যাংকের ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চাননি। আর এই যে উপদেষ্টারা, এরা কোনো কালে রাজনীতির ত্রিসীমানায় ছিলেন, এখন তারা মন্ত্রীদের মর্যাদা ভোগ করছেন, বাড়ি গাড়ি, নিরাপত্তা, অন্যান্য সুযোগ সুবিধা। মুখে তারা বলছেন তারা যে পেশায় ছিলেন সেই পেশায় তাদের রোজগার বেশি হতো। আরে সেই পেশায় হয়তো আর্থিক দিক থেকে রোজগার কয়েক টাকা বেশি হতে পারে, কিন্তু এখন তারা যে প্রভূত ক্ষমতা ভোগ করছেন, তারা আগে যে নিজের পেশায় ছিলেন সেই ক্ষমতা কি তারা ভোগ করেছেন? এখানেই প্রশ্ন। অর্থাৎ এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা যে দেখো আমরা ছেড়ে দিতে চাইছি, জনগণের স্বার্থে আমরা আছি, এই প্রেক্ষিতে ব্রিগেডিয়ার সাখাওয়াতের এই বক্তব্যকে দেখতে হবে। তিনি কি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কথা বিদেশের মাটিতে জানিয়ে বিদেশে একটা জনমত তৈরি করছেন, যাতে বিদেশি রাষ্ট্রগুলো ইউনূসের উপর চাপ দেয় তাড়াতাড়ি নির্বাচন করার জন্য, নাকি নিজের ব্যক্তিগত ইচ্ছার কথা প্রকাশ করে জল মাপতে চাইছেন? সময় এই প্রশ্নের উত্তর দেবে।